আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজেই তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি দিনের সবচেয়ে আলোচিত খবর হয়ে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী রুমিন ফারহানা, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর স্বতন্ত্র নির্বাচন করে বিরাট বিজয় লাভ করেছেন। সেই রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলে শহীদ মিনারে 12টা 1 মিনিটে ফুল দিতে যাওয়ার পর সেখানে তিনি বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে ফুল দিতে পারেননি, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এরপর রুমিন ফারহানার সমর্থক নেতা কর্মীরা গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক এর প্রতিবাদে কয়েক ঘন্টা অবরোধ করে রেখেছেন। এই যে রুমিন ফারহানা, যার পিতা অলি আহাদ একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি ক্ষমতাসীন বিএনপির নেতা কর্মীদের বাধার মুখে ফুল দিতে যেতে পারলেন না শহীদ মিনারে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবচেয়ে আলোচিত খবরে পরিণত হয়েছে 21শে ফেব্রুয়ারি তারিখে। দেখেন, এই যে রুমিন ফারহানা পরিণত হয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মুখ, বিরোধী দলীয় নেতা, একক বিরোধী দলে পরিণত হয়েছেন রুমিন ফারহানা। কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটা পরিস্থিতিতে অংশ নিয়েছেন কিংবা নেন নাই, যখন তারা যে মধ্যপন্থার রাজনীতি অনুসারী, তারা আওয়ামী লীগের যে সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী, তারা সেখানে একদিকে যারা ভোটে অংশ নিতে গেছেন তারা অনেকেই বিএনপিকে বাছাই করেছেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তারা যে অংশটিকে ধর্মভিত্তিক ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বলে মনে করে, সেই গোষ্ঠীটির থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রকে বাঁচাতে অন্যদিকে তাদের পক্ষে এই সরকারের বিরোধিতায় সমালোচনায়, তারেক রহমান সরকারের বিরোধিতায় সমালোচনায় কোনোভাবেই তাদের পক্ষে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না। তারা কিছুতেই, যেহেতু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর রাজনীতিকে গ্রহণ করতে পারেন না, কাজেই একদিকে যেমন তারেক রহমানের সরকার তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে একরকমের রক্ষা করেছেন, বাংলাদেশকে একটা চরমপন্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবেই তারা যে বিরোধী দলটার চেহারা দেখতে চান সংসদে, রাজপথে, তার সঙ্গে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মেলে না। এই দলটি একদিকে যেমন তাদের বিপদটা হচ্ছে, বাংলাদেশের এই অংশের রাজনৈতিক সমর্থক নেতাকর্মীদের বিপদ হয়েছে যে এরা একদিকে যেমন চান যে বিএনপি বর্তমান ক্ষমতাসীন দল জামায়াতে ইসলামীকে শায়েস্তা করুক, জাতীয় নাগরিক পার্টিকে শায়েস্তা করুক, প্রয়োজনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে শহীদ মিনারে উঠতে না দিক, শহীদ মিনারে যাওয়া আটকাক, তারা যুদ্ধাপরাধীদের দল বলে, তাদের ভাষায় তারা রাজাকারের দল বলে। কিন্তু অন্যদিকে তারা একটা সমালোচনা বিরোধিতার মধ্যে রাখতে চান বিএনপি সরকারকে, কারণ বিএনপি সরকারও আসলে তাদের আপন সরকার নয়, তাদের প্রথম পছন্দের রাজনৈতিক গোষ্ঠী যেমন নয়, তেমনি তারা মনে করেন বিএনপি সরকারকে নানা কারণে সমালোচনা করা দরকার, কিন্তু তারা তাদের কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী সংসদে, রাজপথে, পুরো রাজনৈতিক পরিসরের কোথাও 2024-এর আগস্টের পর থেকে খুঁজে পাচ্ছেন না। রুমিন ফারহানা এককভাবে এত বড় দোর্দণ্ড প্রতাপশালী বিএনপি দলের বিপক্ষে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো অত্যন্ত রক্ষণশীল এলাকায়, তার বাপের এলাকায় ফিরে গেছেন, যে এলাকায় একসময় তাকে বিএনপি নেতারা বলেছেন তিনি অতিথি, তিনি বিদেশি, সেই এলাকায় ফিরে গিয়ে তিনি রাজনৈতিকভাবে এমন সামর্থ্য শক্তি অর্জন করেছেন যে তিনি
এককভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে গেছেন। পুরো নির্বাচনী প্রচারের সময়টায় তিনি শাড়ি পরেছেন, টিপ পরেছেন, গ্রামের মানুষের সঙ্গে মিশেছেন। বিএনপি শুধুমাত্র তাকে সমর্থন দেওয়ার কারণে 200-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু বিএনপি এমনকি তার দল সামাল দিতে পারেনি। রুমিন ফারহানার জনপ্রিয়তার কাছে ওই 200 বহিষ্কৃত নেতাকর্মীও দল ছেড়ে বরং তার সাথে থেকেছেন। বিএনপির সকল নিষেধাজ্ঞা, সকল রকমের বাধাকে তুচ্ছ করে রুমিন ফারহানা বলেই গেছেন তিনি স্বতন্ত্র দাঁড়াবেন, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমর্থন পেয়েছেন, সেখানকার নারীরা তাকে ব্যাপক হারে সমর্থন দিয়েছেন, সেখানকার শ্রমজীবী মানুষ সমর্থন দিয়েছেন। এবং প্রথম আলোর যে বিশ্লেষণ কি কারণে জয় পেলেন রুমিন ফারহানা, সেই বিশ্লেষণে প্রথম আলো বলছে রুমিন ফারহানার জয়ের পেছনে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরও ভূমিকা ছিল। তারা অনেকেই মামলা হামলা অত্যাচারে বিপর্যস্ত, তারা ভোট দিতে না পারলেও তাদের পরিবার পরিজনকে রুমিন ফারহানার পাশে দাঁড়াতে ভোট দিতে বলেছেন। এই যে পুরো এই সবগুলো পক্ষ যারা বাংলাদেশের রাজনীতিতে নারীকে দেখতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিতে আসলে মানে দলের সর্বোচ্চ পর্যায়ে কোনোদিন নারী যেতে পারবে না, নারী সবসময় সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবে, এরকম মেনে নেওয়া নারী চায় না, যারা বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষেই উচ্চকণ্ঠ নিজের মতামত প্রকাশকারী শাড়ি পরা টিপ পরা নারীকে দেখতে চান, তাদের একেবারে প্রিয় মুখ, তাদের যে রাজনৈতিক মানে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য তার প্রতীক হয়ে উঠেছেন রুমিন ফারহানা। সে কারণেই এই যে রুমিন ফারহানাকে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যেতে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে, এবং তার মানে তিনি কিন্তু জামায়াতে ইসলামী যা বলছে, জাতীয় নাগরিক পার্টি যা বলছে তাই বলছে। জাতীয় নাগরিক পার্টিও বলছে নির্বাচনের দিন থেকেই যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, জামায়াতে ইসলামী বলছে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম যেমন সেগুলো সত্য কি মিথ্যা সেসব বিবেচনায় সময় দিচ্ছে, কিংবা সেসব অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছে না। মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী হালে পানি পাচ্ছে না তাদের নির্বাচন পরবর্তী সহিংসতা বিভিন্ন অভিযোগে। রুমিন ফারহানা কিন্তু সেই একই অভিযোগ তুলছেন, কিন্তু রুমিন ফারহানার এই যে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে সারা দেশে, এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। রুমিন ফারহানা এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার দিনেও তিনি যখন প্রথম আলোতে সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তিনি বলেছেন যে একদিকে যেমন বিএনপি থেকে তিনি জিতছেন এটা টের পাওয়ার পরেই তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছিল যে তিনি দলে যদি আবারও ফিরতে চান, যোগাযোগ করতে চান, তাহলে হয়তো এমনকি মন্ত্রী পদও পেতে পারেন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি একদিকে যেমন বলেছেন যে তিনি মন্ত্রীপদ পেলেও বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ বিএনপি যেরকম একটা চাঁদাবাজ দল, অত্যাচারী দলে পরিণত হয়েছে, এইরকম একটা চাঁদাবাজ অত্যাচারী দলে তিনি ফিরতে চান না। মানে বিএনপির ব্যাপারে এতটাই তিনি সোচ্চার হয়ে উঠেছেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর বিএনপি থেকেই কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশা করছিলেন। আর বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো মানে সময়কাল জুড়ে 2024 আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজেই তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি
বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভ করার পর সংসদে শপথ গ্রহণ করতে গিয়ে বলেছেন যে তিনি 2018-র যে সংসদে গিয়েছিলেন, নির্বাচনের পর 2019-এর সংসদে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ার পরেও সংসদ সদস্য হিসেবে শপথ নেন নাই, কিন্তু রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সেই সংসদে যোগ দিয়েছিলেন এবং সোচ্চার ছিলেন একজন বিরোধী দলীয় নেত্রী হিসেবে। তিনি এবার শপথ নিয়ে বলছেন যে তিনি কোনো পার্থক্য দেখেন না 2018-র নির্বাচনের পরের সংসদ আর এই সংসদে, কারণ এবারেও অন্তত 30% আওয়ামী লীগের সমর্থকেরা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। কাজে 2018-র নির্বাচন যেমন বিএনপি অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছিল, ঠিক তেমনি এবারের সংসদও তিনি মনে করছেন যে 30% আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছে। কাজেই এদের সমর্থন ছাড়াই যে সংসদে যেতে হচ্ছে এটা মেনে নিতে হবে। এটা সাথে সাথে বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে একজন সাবেক বিএনপি নেত্রী বলছেন এবারের নির্বাচনে 30% আওয়ামী লীগ ভোটাররা ভোট দিতেই আসেন নাই। এবং রুমিন ফারহানা 2024-এর আগস্টের পর থেকেও কিন্তু একদিকে যেমন তিনি প্রায়শই টকশোতে বসে আশঙ্কা প্রকাশ করেছেন যে সরকার এরকম খারাপভাবে চললে আওয়ামী লীগ আবার চলে আসার সুযোগ তৈরি হবে, সে কথা যেমন তিনি বলে গেছেন, তেমনি তিনি তার পিতার সঙ্গে শেখ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন। তার পিতার সঙ্গে এমনকি বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের যে হৃদ্যতার সম্পর্ক, সেসব কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা বলেছেন। মানে যে সময়টায় কেউ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা সংবাদ মাধ্যমে বলার সাহস করছিল না, তখন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মুক্তিযোদ্ধা এমপি, তার মতোই রুমিন ফারহানা নিজেকে সেই জায়গায় অধিষ্ঠিত করেছেন। কাজেই অন্যদিকে 2018-তে তিনি যখন সোচ্চার, বা পুরো আওয়ামী লীগ আমলটা জুড়েই তিনি যখন সোচ্চার হয়ে উঠছিলেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, তখন আবার আওয়ামী লীগের ভেতরেও এই কথা বহুল প্রচারিত ছিল যে বিএনপির অন্য নেতা নেত্রীর মতো রুমিন ফারহানাকে যে কোনো মামলা হামলার সমস্যায় পড়তে হয় না। তার একটা বড় কারণ যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর সহচর অলি আহাদের কন্যা হিসেবে তাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার সাহস, তার যে রাজনৈতিক লক্ষ্য এবং রাজনৈতিক অবস্থান, সেটাকে তিনি এক রকমের স্নেহ এবং ভালোবাসার চোখে দেখেন। কাজে এই সব কিছু মিলিয়ে এখন আবার একটা জোর এমন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন যেমন তোলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের যখন এমন বেকায়দা দশা এবং রুমিন ফারহানার যখন কোনো দল নাই, আর রুমিন ফারহানা যখন এমন শক্তিশালী নেত্রী যিনি এককভাবে পুরো একটা রক্ষণশীল এলাকার নারী পুরুষ শ্রমজীবী মানুষকে একত্র করে জিতে আসতে পারেন বাংলাদেশের এমপি ইলেকশন, এবং যিনি কিনা বিএনপি তাকে ঘাটাঘাটি করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করিয়ে ফেলতে পারেন, এমন একজন শক্তিমান নেত্রীর উচিত বা নেত্রীকে এখন আওয়ামী লীগে অংশগ্রহণে, আওয়ামী লীগের নেতা হয়ে উঠতে আহ্বান জানানো যেতে পারে। কিংবা অনেকে এমন কথা লিখছেন যে তিনিই কি হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ, যারা ব্যাপকভাবে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব দরকার, আওয়ামী লীগ নতুন করে গঠিত হওয়া দরকার, দেশের ভেতর আওয়ামী লীগকে কে সংগঠিত করবে, এসব নিয়ে নানা রকম আলাপ করছেন। তারা অনেকে সে আলাপ উস্কে দিতে চাইছেন। অনেকে বলছেন যে রুমিন ফারহানা একাই 100, একাই একটা দল, কিন্তু তিনি কি দল গঠন করবেন? সেই দলে কি সরাইলের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা তার পাশে থাকবেন? তিনি কি তাদেরকে নিয়ে দল গঠন করবেন? তাহলে সেটা আওয়ামী লীগ নয় কেন? বিএনপির ভেতরে সন্দেহ আছে যে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে বিভিন্ন সংস্থা, যেসব সংস্থা সবসময় নতুন করে দল গঠন করাতে চায়, দলে নতুন নেতৃত্ব আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নানা রকম কলকাঠি নাড়ে, সেসব সংস্থা আসলে রুমিন ফারহানার মতো একজন শক্তিমান নেত্রীকে টার্গেট করেছেন কিনা, যে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তিনি সেই বিরোধী রাজনীতির কেন্দ্র হয়ে উঠবেন, যে রাজনীতি জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতপন্থী রাজনীতি থেকে একেবারে আলাদা, আবার যে রাজনীতি বিএনপির রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।
2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানের নাটক সাজিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন ডিপ স্টেটের যে প্রত্যক্ষ ইন্ধন ছিল তা আজ আর গোপন কোনো বিষয় নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো ছিল সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই প্রথম ধাপ, আর এখন একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করা সেই পরিকল্পনারই চূড়ান্ত বাস্তবায়ন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্রের একটি বিশাল বাজারে পরিণত হয়েছে, যেখানে ইউনূসের পর এখন তারেক রহমান হতে যাচ্ছেন সেই বাজারের নতুন এবং অনুগত ক্রেতা, যাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলুন দেখা যাক সেই চিঠিটাতে কি আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে আবৃত করা এক কঠোর সতর্ক বার্তা ছাড়া আর কিছুই আমার মনে হয়নি। আপাত দৃষ্টিতে একটি সৌহার্দ্যপূর্ণ চিঠি মনে হলো, এর প্রতিটি বাক্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ওয়াশিংটনের আধিপত্যবাদী আকাঙ্ক্ষা এবং সুস্পষ্ট বাণিজ্যিক এবং সামরিক স্বার্থ আদায়ের নির্দেশ। চিঠিটি গভীরভাবে পাঠ করলে যে কেউ অনুধাবন করতে পারবেন যে এটি কেবল একটি অভিনন্দন লিপি নয়, বরং এটি একটি ডিমান্ড নোট বা চাহিদাপত্র, আপনি আদেশনামা বলতে পারেন, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারেক রহমানের সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্রের কোন কোন শর্ত আসলে মানতে হবে। ট্রাম্পের চিঠির ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি শুরুতেই ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন, অথচ দেশের সচেতন মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানেন একটি অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল মূলত একটি সাজানো নাটক, যেখানে জনগণের প্রকৃত রায়ের কোনো প্রতিফলন ঘটেনি। এই নির্বাচনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্রাম্প মূলত এই অবৈধ প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈধতা দান করলেন, যা তারেক রহমানের জন্য একটি অবশ্যই রাজনৈতিক রক্ষা কবচ। কিন্তু এই রক্ষা কবচের বিনিময়ে যুক্তরাষ্ট্র যা চাইছে তা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতির জন্য অশনি সংকেত। চিঠিতে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি আশা করেন তারেক রহমান দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্কের গতি বজায় রাখতে সহায়তা করবেন, বিশেষ করে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর তিনি জোর দিয়েছেন। এই বাণিজ্য চুক্তিতে কি আছে তা আমরা জানি। ট্রাম্প অকপটে লিখেছেন যে এই চুক্তি উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী হবে। এখানে উভয় দেশ বলা হলেও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আলোকে এটি বুঝতে বাকি থাকে না যে তিনি মূলত মার্কিন কৃষিপণ্য এবং বাণিজ্যের প্রসার ঘটাতে চাইছেন বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের বাজারকে মার্কিন পণ্যের জন্য অবাধ উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ এটি, যা আমাদের স্থানীয় শিল্প এবং কৃষকদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। চিঠির সবচেয়ে উদ্বেগজনক অংশটি হলো সামরিক এবং প্রতিরক্ষা বিষয়ক নির্দেশনা। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত সরাসরি ভাষায় লিখেছেন তিনি আশা করেন তারেক রহমান নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো চূড়ান্ত করার বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। এর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বের সেরা উচ্চমানের আমেরিকায় তৈরি সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পায়। এটি কোনো অনুরোধ নয়, বরং একটি স্পষ্ট নির্দেশ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের ব্যয়বহুল সামরিক সরঞ্জামের ক্রেতা বানাতে চাইছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে জিসোমিয়া, আকসার মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ দিয়ে আসছিল। এখন তারেক রহমানকে ক্ষমতায় বসানোর পর সেই চাপকে আদেশে রূপান্তরিত করা হয়েছে। এই অস্ত্র কেনা এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ কার্যত যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক সামরিক কৌশলের একটি দাবার গুটিতে পরিণত হবে। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা একটি দেশের জন্য মার্কিন অস্ত্র কেনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়, কিন্তু ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে হলে তারেক রহমানকে এই চড়া মূল্য পরিশোধ করতেই হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় জনগণ এক গভীর বিভ্রান্তির মধ্যে পড়েছে। আওয়ামী লীগের পতনের পর অনেকেই মনে করেছিলেন দেশে গণতন্ত্র সুশাসনের বন্যা বয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আসলে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে নিক্ষিপ্ত হয়েছে। ডক্টর ইউনূসের অনির্বাচিত এবং অসাংবিধানিক শাসনের ধারাবাহিকতায়
তারেক রহমানের এই সরকার মূলত সেই একই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়েছে মাত্র। বিএনপি রাজনীতি এবং তারেক রহমানের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কৃতির যোজন যোজন দূরত্ব রয়েছে। তাদের রাজনীতি বরাবরই সংঘাত, প্রতিহিংসা এবং বিদেশি প্রভুদের তুষ্ট করার নীতিতে বিশ্বাসী। আজ যারা মনে করছেন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, তারা আসলে একটি মরীচিকার পেছনে ছুটছেন। কারণ যে সরকার বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদে একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসে, তাদের দায়বদ্ধতা দেশের জনগণের কাছে থাকে না, থাকে তাদের বিদেশি প্রভুদের কাছে। ইউনূস প্রমাণ করেছেন সেটা, তারেক রহমানও প্রমাণ করতে যাচ্ছেন। ট্রাম্পের চিঠিতে সেই প্রভুসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনি চিঠিটা দেখবেন, মার্কিন ডিপ স্টেট খুব সুকৌশলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রথমে তারা মানবাধিকার এবং গণতন্ত্রের ধোঁয়া তুলে আগের সরকারকে চাপে ফেলে এবং ক্ষমতাচ্যুত করে। এরপর ডক্টর ইউনূসকে দিয়ে মাঠ প্রস্তুত করে এবং শেষমেশ তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য হলো বাংলাদেশের বঙ্গোপসাগরীয় ভূরাজনীতির নিয়ন্ত্রণ নেওয়া এবং এদেশকে তাদের অস্ত্র এবং পণ্যের একচেটিয়া বাজারে পরিণত করা। ট্রাম্পের চিঠিতে মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে, যা চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশকে এই কৌশলের অংশ করার অর্থ হলো আঞ্চলিক পরাশক্তিগুলোর দ্বন্দ্বের মাঝখানে দেশকে ঠেলে দেওয়া, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। তারেক রহমানের জন্য এই চিঠিটি একটি শাখের করাত। তিনি যদি যুক্তরাষ্ট্রের এই ডিমান্ড নোট অনুযায়ী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন এবং মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করে দেন, তবে দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। আর যদি তিনি গড়িমসি করেন, তবে ট্রাম্পের ভাষা অনুযায়ী দৃঢ় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তাকেও হয়তো ইউনূসের মতো ছুঁড়ে ফেলা হতে পারে। কারণ চিঠির ভেতর যে প্রচ্ছন্ন হুমকি আছে তা এটাই নির্দেশ করছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা না করলে তারেক রহমানের উপযোগিতা ফুরিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। ডোনাল্ড ট্রাম্প, যিনি একজন কট্টর ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী নেতা, তিনি তারেক রহমানকে কোনো আবেগ থেকে অভিনন্দন জানাননি। তিনি এই চিঠির মাধ্যমে একটি ব্যবসায়িক লেনদেনের প্রস্তাব দিয়েছেন। ক্ষমতা তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাকে বাজার এবং সামরিক ঘাঁটি দাও। বাংলাদেশের রাজনীতি এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবে। তথাকথিত এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তা মূলত একটি পুতুল সরকার বলতে পারেন, যার সুতো বাঁধা আছে মার্কিন ডিপ স্টেটের হাতে। রজার খলিল যার সবচেয়ে বড় প্রমাণ। ডোনাল্ড ট্রাম্পের চিঠি সেই পরাধীনতার আরেকটি দলিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশে সংকট থেকে উত্তরণের পথে বাংলাদেশ হাঁটছে, কিন্তু গভীরভাবে তাকালে দেখবেন আমরা এক ভয়াবহ নব্য ঔপনিবেশিক শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছি। তারেক রহমানের সরকার আসলে অবৈধ ইউনূস সরকারের একটি বর্ধিত এবং রাজনৈতিক সংস্করণ, যারা জনগণের ম্যান্ডেটে নয় বরং বিদেশি আশীর্বাদকে পুঁজি করে ক্ষমতায় টিকে আছে। ট্রাম্পের এই অভিনন্দন এবং ধমক মিশ্রিত বার্তাটি প্রমাণ করছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে, হয়তো অর্থনৈতিকভাবে, নয়তো অন্য যে কোনো ভাবে মূল্য বাংলাদেশকে দিতেই হবে। কি দেবে সেটাই হচ্ছে প্রশ্ন। অলরেডি আমরা জানি কৃষি খাত, জ্বালানি খাত গেছে, আরো কি কিছু থাকলে সেটা যাবে, কিছু তো নেই আসলে। ভালো থাকবেন সবাই।